দর্শক, আতঙ্কের পূর্বাপর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন নাসিরুল্লাহ। আপনারা জানেন যে 19 দিন পার হলো কলেজ ছাত্রী তনু হত্যার পর। এর মধ্যে বারবার বদল হয়েছে তদন্তের ভার। এখন দায়িত্ব পেয়েছে সিআইডি। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে দুবার। প্রথম দফা ময়নাতদন্তের প্রতিবেদনে ধর্ষণের আলামত না মেলার কথা বলা হয়েছে। এখন পর্যন্ত আমরা জানি না কারা কেন হত্যা করলো তনুকে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় তনু হত্যা তদন্ত ও সর্বশেষ। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনারাও আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে পারেন। আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আছেন অধ্যাপক ডক্টর সাদেকা আলী, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন হাসান আরিফ, সংস্কৃতি কর্মী। এছাড়া আমাদের সঙ্গে আজ যোগ দিচ্ছেন অ্যাডভোকেট শহীদুল হক স্বপন, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ যোগ দেওয়ার জন্য। যে বিষয়টি নিয়ে আমরা আসলে আজ কথা বলবো, প্রথমে আপনাদের তিনজনের কাছে আমি যদি সাধারণভাবে একটি জিনিস জানতে চাই যে আমরা জানি যে 20 মার্চ কুমিল্লা সেনানিবাসে তনুর বাড়ির মাত্র কয়েকশো গজ দূরে তাকে তার লাশ পাওয়া গিয়েছে এবং পুলিশ তখন প্রাথমিকভাবে বলেছিল যে তারা ধারণা করছে যে হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে। যদিও প্রথম দফা ময়নাতদন্তের রিপোর্টের মধ্যে আমরা পেয়েছি এবং সেখানে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি এবং পুলিশ ডিবির হাত ঘুরে বর্তমানে তদন্তের ভার আছে সিআইডির উপর। এই পর্যন্ত হচ্ছে তদন্তের গতিবিধি বা অগ্রগতি। যদি আমরা বলি এই তদন্তের যে গতিবিধি বা যে অগ্রগতি, তাতে আপনাদের মূল্যায়ন জানতে চাই। প্রথমে যদি সাদেকা হালিম আপনাকে দিয়ে শুরু করতে চাই। দেখুন, আসলে ঘটনাটি খুবই দুঃখজনক। এটা নিদারুণ ঘটনা এবং বাংলাদেশে ধর্ষণের ঘটনা বা ধর্ষণ করে মৃত্যু হয়ে যাওয়ার ঘটনা আমরা প্রায় দেখছি। আমাদের যদি পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে পরিসংখ্যানটি ক্রমশ বাড়ছে এবং তার পিছনে অনেক, আমরা সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে অনেকগুলো কারণ আমরা বলতে পারি, সেটা বিশ্লেষণ করতে পারি, হয়তো সেটা আমাদের আলোচনা চলে আসবে। কিন্তু তনু যে কিনা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ছিল এবং সে তার বাবা, আমরা জানি যে বাংলাদেশ সেনাবাহিনীতে কুমিল্লায় একজন কর্মকর্তা হিসেবে চাকরিরত আছেন। প্রায় 30 বছর যাবত উনি, 30 বছর হয়তো বা কম হতে পারে, আমি ঠিক জানি না, 30 বছরের কাছাকাছি সময় উনি ক্যান্টনমেন্টে থাকেন ওনার স্ত্রী, পরিবার পরিজন সহ। এবং তার মানে তনুর জন্ম সেই ক্যান্টনমেন্টের মধ্যে এবং সেখান থেকে সে বড় হয়েছে, স্কুল পেরিয়ে সে কলেজ পেরিয়ে এখন সে অনার্সের ছাত্রী। এখন তাকে যেভাবে আমরা দেখছি ঘটনাগুলো 20 মার্চের পর থেকে, এবং তার দুইবার তার তদন্ত হয়েছে। প্রথমবার যেটা বলা হয়েছে যে সুরতাল, যেটা আসলে সুরতাল মানে হচ্ছে যে আইনি ভাষায় বলতে হয়, তাকে যেভাবে পাওয়া গেছে তার ডেড বডিটা, তার উপর ভিত্তি করে তারা যে ময়নাতদন্ত করেছে তারা বলেছেন যে এখানে ধর্ষণের কোনো আলামত নেই ইত্যাদি, এবং তার ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে চিটাগংয়ে। তখন পর্যন্ত আমরা রিপোর্টটা জানতাম না। দ্বিতীয় দফায় যখন আবার ময়নাতদন্ত হলো তখন বলা হলো যে ধর্ষণের কোনো আলামত নেই এবং তিনি আসলে কিভাবে মারা গেছেন, তার মৃত্যু কিভাবে ঘটেছেন তার কোনো কারণ তারা খুঁজে পাচ্ছেন না। কিন্তু ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে যে তনু খুবই একটা স্পর্শকাতর এলাকা, যেটাকে আমরা ক্যান্টনমেন্ট এরিয়া বলি, সেখানে সাধারণ নাগরিক কেউ প্রবেশ করতে পারে না। আমি আর আপনি গেলেও কিন্তু এমপি পুলিশের মাধ্যমে আমাদেরকে সেনাবাহিনীর কর্মীদের মাধ্যমে অনেক নিরাপত্তা বলে এবং আপনার গাড়ির নাম্বারটা তারা টিকে রাখবে। আপনি যদি রং সাইডেও গাড়ি চালান, আমি এরকম আমার ড্রাইভার নিয়ে প্রায় আমি ঢাকা ক্যান্টনমেন্টে ঢুকলে আমার চালক খুব ভুলভাল করে এবং আমি ধরা পড়ি, আমার চালক সহ ধরা পড়ি, মানে তারা জিজ্ঞাসাবাদ করে আপা কেন আপনার ড্রাইভার এভাবে চালাচ্ছে। সেখানে এত কড়া নজরদারি ক্যান্টনমেন্ট এলাকাগুলোতে, সেইখানে সে সন্ধ্যার সময় যেখানে সে পড়াতে যেত সেনা সদস্যের সন্তানদের, সে প্রতিনিয়তই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। তার কাছে খুব ইচ্ছে না, তার মা তাকে প্রতিদিন একটু এগিয়ে দিয়ে আসে এবং নিয়ে আসার সময় যেত। সেদিনই কেবল তিনি যেতে পারেননি এবং সেদিনই এই ঘটনাটা ঘটলো। তাহলে এরকম একটা স্পর্শকাতর জায়গা, যেখানে নিরাপত্তা সর্বোচ্চ নিরাপত্তা যেখানে থাকে, সেখানে তাকে যেভাবে মৃত্যুবরণ করতে হয়েছে নিদারুণ ভাবে। এবং আমরা দেখছি যে ময়নাতদন্তের রিপোর্ট যদিও বলছে কিছু পায়নি, আবার তারাও কিন্তু ক্লু দিচ্ছে যে তার কানের কিছুটা কাটা ছিল, তার চুল এলোমেলো ভাবে কাটা, তার ঘাড়ের নিচে জখম আছে, তার কাপড় চোপড় ছিন্ন বিচ্ছিন্ন। তো সব মিলে আমরা এখন যেটা সিআইডির কাছে আছে, তার মানে অনেক দক্ষ এজেন্সি তারা ডিল করছে। তাদের তো আসলে 18, 19, 20, 21 দিন, আমি জানি না কেন তাদের লাগছে, তারা হয়তো হাইলি স্কিল, তারা অনেক বেশি খুঁজে দেখছেন। কিন্তু এখানে যারা আমাদের সুশীল সমাজের প্রতিনিধিত্ব করছেন, যেমন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান উনি ডক্টর মিজানুর রহমান, উনি গিয়েছেন কুমিল্লা 31শে মার্চ।
এবং উনি বলেছেন যে যে এলাকাটায় তনুকে পাওয়া গেছে যে তার লাশটি, সেখানকার ঘাসগুলি উনি দেখেছেন যে মাটিটা নিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এবং উনি আপনি জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে 5 দফা দাবি সম্বলিত একটি চিঠি দিয়ে উনি আর্জি করছেন যেন তার সুষ্ঠু তদন্ত হয়। এবং সেখানে আমরা লক্ষ্য করছি যে উনি কতগুলো বিষয় দেখেছেন যেগুলো ওনার চোখে এসেছে। এবং আমি মনে করি যারা আমরা ঢুকতে পারছি না, আমরা দেখতে পাবো না, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমরা সেটা সম্পর্কে ধারণা পাচ্ছি না, যেহেতু স্পর্শকাতর জায়গায় এই যে ঘটনাটাই ঘটে থাকুক না কেন, এখন ঘটনাটা ঘটেছে। তো সে কারণেই আমার মনে হয় না যে আমরা এখনো খুব একটা পরিষ্কার জায়গায় আছি, একেবারেই না। আসলে যে কথাটি সাদেকা হালিম বলছিলেন যে এবং গণমাধ্যমে কিন্তু বারবার করে এই জিনিসটি উঠে এসেছে যে আসলে যে তদন্ত চলছে সেটার উপর অনেকেই ভরসা পাচ্ছেন না এবং অনেকেই অভিযোগ করছেন যে মূল অপরাধীদের আড়াল করার একটি কৌশলী চেষ্টা হচ্ছে। এবং জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কথা তিনি বলছিলেন, তিনি বলেছেন যে তনু হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি দিয়ে তিনি জানিয়েছেন। আপনার মন্তব্য জানতে চাই। দেখুন, আপা যে কথা বললেন যে ধর্ষণের এবং হত্যার যে সংখ্যাগত দিক থেকে এটি বৃদ্ধি পেয়েছে, আমি একজন সংস্কৃতি কর্মী হিসেবে আমার মনের মধ্যে এই তনু হত্যাকাণ্ড আসলে আর 10টি হত্যাকাণ্ডের সঙ্গেও আমি মিলাতে পারছি না। কেন পারছি না? কারণ আমরা তো সেই সংঘবদ্ধ গোষ্ঠী যারা প্রত্যেকটি ধর্ষণের পর, প্রত্যেকটি হত্যার পরে সোচ্চার থেকেছি। আজকে নয়, সেই ইয়াসমিন হত্যা থেকে সীমা হত্যা, তানিয়া হত্যা। এবং আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিকভাবে 2001-এর পরে কিভাবে গণহত্যার মতো ঘটনা ঘটেছে, গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে। আমরা সেই সব জায়গাগুলিতে গেছি দল বেঁধে, আমরা আমাদের নিজস্ব শক্তিতে সেই ধর্ষকদের বিরুদ্ধে, হত্যাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। এখন আমি বলছি যে আমার বোন সে হত্যার শিকার হয়েছে এবং কে সে? সেই মেয়েটি একজন স্কুলের 4র্থ শ্রেণীর কর্মচারীর মেয়ে এবং সে তার মেধায় তার জেলা শহরের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে ভর্তি হবার যোগ্যতা রাখে এবং সে ভর্তি হয়েছে। এবং মেয়েটি 2টো টিউশনি করে। এই হত্যাকাণ্ড সংগঠিত না হলে আমরা জানতাম না। 2টি টিউশনি করে নিজের পড়াশোনা চালাবার জন্য। হয়তো তার বেশিরভাগ অর্থ খরচ হতো মহড়ায় যাবার জন্য, এবং মহড়ায় যাবার জন্য যে পয়সাটা লাগতো সেটা হয়তো নিজে সে বহন করত। এবং আপনি অবাক হবেন, এই হত্যাকাণ্ডের খবর যখন ছড়িয়ে পড়ে ঢাকায়, যখন আমরা জানতে পারি, তখন আমরা দেখি যে তনু 5ই মার্চ ঢাকায় ছিল। ঢাকায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন যে একটি ওয়ার্কশপ করেছিল, সেইখানে তনু অংশগ্রহণ করেছিল। তনু একটি পিকনিকে গেছে দল বেঁধে সবার সাথে, এবং তার যে প্রতিষ্ঠান, সে ভিক্টোরিয়া কলেজের যে নাট্যগোষ্ঠী, সেই তারা অংশ নিয়েছিল। একই সঙ্গে তনু আবৃত্তি করে। আবৃত্তি তো তারা করে যারা সুন্দর করে কথা বলতে চায়। তো সেই মেয়েটিকে হত্যার শিকার হতে হলো, এবং পুলিশ বলছে তাদের ভাষ্য অনুযায়ী তাদের দেখে মনে হয়েছে যে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। এটি আমরা বলছি না। এবং আপনার কথা থেকেই উঠে আসলো যে একের পর এক তদন্তকারী সংস্থা পরিবর্তন হচ্ছে। সাধারণ মানুষ কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছে। সাধারণ মানুষ কিন্তু বলেনি যে এই বাহিনী থেকে ওই বাহিনী দাও, এই সংস্থা থেকে ওই সংস্থা দাও। আমরা বলেছি এটার বিচার চাই আমরা। এবং আমরা কিন্তু এই কালক্ষেপণটাকে সন্দেহের চোখে দেখছি, এবং এই সন্দেহের চোখে না দেখবার কোনো কারণ নেই। কারণ যারা যথাযথ কর্তৃপক্ষ তারাই তো আস্থা রাখতে পারছে না তাদের সংস্থার উপরে, যার কারণে এই পরিবর্তন করছে। আর আমরা শুধু আন্দোলন করছি, আর আমরা বলছি যে 14 দিন কেন লাগবে ময়নাতদন্তের রিপোর্টের জন্য, কারণ আরো তো এরকম ঘটনা ঘটে, সেখানে তো এরকম ভাবে বিলম্বিত হয় না। এবং আমি যে কথাটা আপা বলছিল সেই কথাটার সূত্রেও একটু কথা বলতে চাই যে এই যে সংরক্ষিত এলাকা, এর সম্পর্ক আমাদের খুব বেশি কিছু জানা ছিল না। এটা কিন্তু স্বাধীন বাংলাদেশের পথ চলতে চলতে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি। আমার এখনো স্পষ্ট মনে আছে যে মেলা থেকে বের হলেন আমাদের প্রথা বিরোধী লেখক হুমায়ুন আজাদ, তিনি আক্রান্ত হলেন এবং বিভৎসভাবে তাকে আক্রমণ করলো জঙ্গিবাদীরা, এবং সেই হুমায়ুন আজাদকে ঢাকা মেডিকেল কলেজ থেকে সিএমএইচে নিয়ে যাওয়া হলো। তৎকালীন আমাদের বিরোধী দলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি যাচ্ছিলেন হুমায়ুন আজাদকে দেখবার জন্য, এবং বাংলাদেশের কবি সাহিত্যিককে আমাদের প্রধানমন্ত্রী
তিনি দেখতে যাবেন, এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। আমরা কিন্তু তাকে একটি আশ্রয় হিসেবে দেখি, কারণ তিনি, তার নেতৃত্বে আমরা সংগ্রাম করেছি সবাই বাংলাদেশে ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকারের জন্য। সেহেতু তাকে আমরা দেখলাম যে একটি বিশেষ স্থানে গাড়ি থেকে নামতে হলো, কেন? যে গাড়ি নিয়ে প্রবেশের অনুমতি নেই, এবং তিনি হেঁটে হেঁটে হুমায়ুন আজাদকে দেখবার জন্য সিএমএইচের দিকে রওনা হলেন। আমি কেন কথাটা বলছি, এই যে আপা বলছিলেন যে তৎপর, এবং ওই এলাকায় বিশেষ আইন থাকে, এবং ওই এলাকায় কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তাদের বিভাগ আছে যারা জনগণকে সবকিছু জানিয়ে দেন। কিন্তু কুমিল্লায় এই তনু হত্যার ঘটনাটি ঘটবার পরে আমরা দেখেছি 4 দিন অতিবাহিত হয়েছে, তাদের কোনো বক্তব্য নেই। এই যে আমরা বলছি সংরক্ষিত এলাকা, এই যে বলছি একটি সেনানিবাস, এটি গণমাধ্যমে প্রচার হচ্ছে, আন্দোলন করছে হাজারো সংস্কৃতি কর্মী কুমিল্লার পূবালী চত্বরে, তার বন্ধুরা সতীর্থরা চোখের জলে বুক ভাসাচ্ছে, হাহাকার করছে। সেখানে আপনি 4-5 দিন সময় নিচ্ছেন কেন? আমি বলছি এই তদন্তকারী সংস্থা এবং বিশেষ এলাকার কর্তৃপক্ষ সবাই মিলে আমাদেরকে এক ধরনের সন্দেহের মধ্যে ঠেলে দিয়েছেন। এটি আমরা এই সন্দেহের মধ্যে আমরা প্রথমেই পোষণ করিনি কিন্তু, এবং আমি এটাও বিশ্বাস করি যে এই তদন্ত যদি আরো ধীরগতি হয় বা আরো যদি এটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত বিরূপ একটি ঘটনা ঘটবে। অন্তত আমি বলতে পারি যে সংস্কৃতি কর্মীরা নিজের খেয়ে বনের মহিষ তারায়, যারা জীবনের সর্বাগ্রে দেশপ্রেমকেই সবার সামনে রাখে, সব কিছুর সাথে ওরা আপোষ করে, দেশপ্রেমের সাথে আপোষ করে না, আপোষ করে নিজের আত্ম উন্নয়নের ক্ষেত্রে, আপোষ করে খুব ভালোভাবে চলতে পারে না। কিন্তু এ কথা বলা যাবে না যে দেশপ্রেমের পরীক্ষায় কখনো সংস্কৃতি কর্মীরা পিছিয়ে যায় বা পরাজিত হয়। আমি মনে করি তনু হচ্ছে একটা প্রতীক। তনুর হত্যাকাণ্ড নিয়ে যদি টালবাহানা হয় এবং তনুর হত্যাকাণ্ড যদি কোনো ঝাপসা বিবর্ণ হত্যায় রচিত করে, তার প্রভাব বাংলাদেশের সংস্কৃতিতে পড়বে। জোটবদ্ধ শক্তি হিসেবে আমাদের সংস্কৃতি কর্মীরা যেভাবে আমরা ইতিহাসের বাঁকে বাঁকে রুখে দাঁড়িয়েছি সংঘবদ্ধভাবে, সেটি ভবিষ্যতে থাকবে না। কারণ আমি কিন্তু মনে করি যে আমাকে আঘাত করে, আমার শরীর থেকে আমার একটি অঙ্গকে বিচ্ছিন্ন করে কেউ যদি বলে আমি হাসতে হাসতে সৃজনকর্মী হিসেবে নিজেকে নিবেদন করব, এটি একটি অসম্ভব বিষয়। আমরা একটু অ্যাডভোকেট শহীদুল হক স্বপন, ওনার কাছে যেতে চাই। আপনি নিশ্চয়ই এতক্ষণ ধরে আমাদের আলোচনা শুনছিলেন, আপনার মূল্যায়ন জানতে চাই পুরো তদন্ত প্রক্রিয়া নিয়ে। জি, ধন্যবাদ। আমি তো আরিফ ভাই এবং আমাদের ম্যাডামের কাছ থেকে যে কথাগুলো ওনারা বলেছেন সেটার সাথে সংযুক্তিটা এরকম যে আসলে প্রথম থেকেই 20 মার্চ তনু হত্যাকাণ্ডের পর থেকেই জনমনে এবং পুলিশের যে ভাষ্য, সেখানে এটি ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে, এটি একটি বিষয় ছিল। তারপরে আমরা দেখলাম যে পুলিশের তদন্তের পরবর্তী পর্যায়ে এটিকে গোয়েন্দা সংস্থার উপর, সিআইডির উপরে ন্যস্ত করা হয় আইজিপি মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে। ইতিমধ্যে এই তনু হত্যার বিচারকে সারা এটি কুমিল্লার গণ্ডি পেরিয়ে ঢাকার শাহবাগ থেকে আরম্ভ করে সারা বাংলাদেশ, এমনকি এটি দেশের বাইরেও এটি ব্যক্তি লাভ করেছে যে তনু হত্যাকাণ্ডের বিচার, একজন নাট্যকর্মী, একজন সংস্কৃতি কর্মীর বিচারের বিষয়টি সামনে চলে এসেছে। এখন তদন্তের যে বিষয়টি, সেটা হচ্ছে যে আপনি লক্ষ্য করবেন যে পুলিশ প্রথম তদন্ত করলো, করার পরে এই রিপোর্টটি প্রকাশ হওয়ার আগেই তদন্ত কর্মকর্তা যিনি ইন্সপেক্টর সাইফুল ইসলাম, তিনি আবার ফের তদন্তের আবেদন করলেন এবং প্রথম যে তদন্তটি হয়েছে সেটি তদন্তটি সম্পন্ন করেছে নাসরিন সুলতানা নামে ফরেনসিক বিভাগের একজন চিকিৎসক। পরবর্তী পর্যায়ে আবার যখন আবেদন করা হলো, তখন 3 সদস্য বিশিষ্ট কেপি সাহা, অধ্যাপক কেপি সাহা কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালের যিনি ফরেনসিক বিভাগের প্রধান, তার তদন্ত আরেকটি তদন্ত কমিটি হয়েছে। প্রথম তদন্ত রিপোর্টে প্রকাশিত হয়েছে যে তনুকে ধর্ষণ করা হয়নি। তাহলে তনু প্রশ্নটি যাচ্ছে যে তনু মারা গেল কিভাবে? তাহলে তনুকে ধর্ষণ করা হয়নি, এটুকু বলে দায়িত্ব শেষ। তাহলে আপনারা লক্ষ্য করবেন যে তার বাবা মার চোখের জল থেকে আরম্ভ করে সবাই যখন এই বিষয়টি নিয়ে ভাবছে, একজন সাধারণ মানুষও বলছে যে এটি একটি হত্যাকাণ্ড। কিন্তু আমার সাথে অবাক লাগছে যে আপা যে কথাটি বলেছেন, যেখানে সেনাবাহিনীর মতো একটি দুর্ভেদ্য এলাকা, যেখানে একটি সাধারণ দর্শনার্থী প্রবেশ করতে হলে 4 জায়গায় তাকে জবাবদিহিতা নিশ্চিত করতে হয়,
তেমন একটি জায়গায় তার ওই সীমানা পাতিরের মধ্যে তনু যে এলাকার আলো বাতাসে বড় হয়েছে তেমন একটি জায়গায় সে মারা গেল, তাহলে মারার বিষয়টি কখন আসবে? তখন কি তাহলে হত্যা করা হয়নি? যেভাবে তদন্ত দিবস তাহলে কি তনু আত্মহত্যা করেছে ব্যাপারটি কদিন পরে কি এরকম বলা হবে? তা আমরা এই জায়গা থেকে এই বিষয়গুলো সমস্ত বিষয়গুলোকে খোলাতে করে রেখেছে। আমরা ডেফিনেটলি আমরা প্রত্যাশা করবো সংস্কৃতি কর্মীরা যে এটি, আমরা তো কাউকে দোষারোপ করছি না, আমরা তো বলছি না যে অমুক হত্যা করেছেন তিনি হত্যা করেন। আমরা বলতে চাচ্ছি যে যেই জায়গায় এই হত্যাকাণ্ডটি হয়েছে সেটি বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর একটি দুর্ভেদ্য এলাকা, তাদের সেনানিবাস। সেখানে এই হত্যাকাণ্ডটির বিচার প্রক্রিয়া কেন আজকে 20 মার্চ থেকে আজকে হচ্ছে আপনার 8ই এপ্রিল, এই দীর্ঘ সময়টি কেন লাগবে? সেই কারণে অনেক কথা ডালাপালা বিস্তৃত হচ্ছে, অনেকে অনেক ধরনের কথা বলছে। আমরা এই জায়গা থেকে এটা অবশ্যই আমরা দেখতে চাই যে যেখানে এই গোয়েন্দা সংস্থাগুলো সর্বশেষ যে তদন্ত, সেই তদন্তগুলি একটা সঠিক মানে যারা খুনি তাদেরকে চিহ্নিত করুক। আরেকটি বিষয় হচ্ছে যে যেটা আমি আবারও এটা করতে চাই, সেটা হচ্ছে যে ডক্টর মিজানুর রহমান স্যার যখন কুমিল্লা মানে যে জায়গায় তাকে হত্যা করে সেটি পরিদর্শন করে কুমিল্লা ফায়ার করিডোরে এসে তিনি সাংবাদিকদের সাথে যে কথাগুলো বলেছেন, এটা কিন্তু আরো বেশি মানুষের মনে প্রশ্ন তৈরি করেছে। স্যার বলেছেন যে তদন্তের তনুকে খুন করা হয়েছে, খুনিরা যেমন খুনিদের যেমন হত্যার বিচার হওয়া উচিত, এর বাইরেও যদি কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে আলাদা নষ্টের যদি কোনো মানে ঘটনা ঘটে থাকে তাহলে তাদের বিচার হওয়া আগে উচিত। তাহলে এই সংবাদটি মিজানুর রহমান স্যারের মতো একজন মানবাধিকার কর্মী যখন বলেছেন তখন তো স্বাভাবিকভাবে জনমনে এই বিষয়টা সন্দেহের জায়গা আরো বেশি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে একটু থামাচ্ছি। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের একটি কথা বলছিলেন, আমি জানি না আপনার সেই জায়গায় যাওয়ার আপনি সেই জায়গায় যেতে পেরেছেন কিনা, সুযোগ পেয়েছেন কিনা সেই জায়গায় যাওয়ার যেখানে তনুর লাশ পাওয়া গিয়েছিল। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তিনি বলেছেন যে তনুকে খুঁজে পাওয়ার জায়গাটি পরিষ্কার করে রাখা হয়েছে, যেটি তার কাছে খুব সন্দেহজনক মনে হয়েছে, এবং একটি বিশেষ বাহিনীর কথা বলেছেন তিনি, যে মানুষের সাথে কথা বলে তিনি জানতে পেরেছেন যে তারাই পরিষ্কারের কাজটি করেছে, যেটি গণমাধ্যমে এসেছে, এবং ছায়া তদন্ত চলছে বিভিন্ন বাহিনীর, সেটি নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশের আইনে আসলে ছায়া তদন্তের সুযোগ আছে কিনা। এই বিষয়টি যেহেতু আপনি একজন আইনজীবী, আপনার কাছ থেকে একটু জানতে চাই, একটু ছোট করে বলবেন। জি আপা, সেটা হচ্ছে যে আপনি আমাদের তো পুলিশ প্রধান থেকে বলেছেন, আবার গত পরশুদিন আমরা মন্ত্রী পরিষদের আইন সংক্রান্ত যে কমিটি, যেখানে শ্রদ্ধেয় মন্ত্রী আমির হোসেন আবু সভাপতি যে সভা হয়েছে, সেখানেও বলা হয়েছে যে তনু হত্যার সুষ্ঠু বিচার হবে। কিন্তু যেটি হচ্ছে যে গোয়েন্দা সংস্থার উপর দ্বিতীয়বার অফিসিয়ালি তদন্ত দেওয়ার পরে তার মানে আমরা সবাই ধারণা যে গোয়েন্দা সংস্থা এই তদন্তের করবে। এর মধ্যে যে জানা গেল যে হঠাৎ করে যে পত্রিকা, এটা আপনি যেটা বলেছেন যে আমি সেই জায়গাটা ভিজিট করেছি কিনা, না, তনু হত্যাকাণ্ডের পরে সেই জায়গায় ভিজিট করার সৌভাগ্য আমার হয়নি। কিন্তু পত্রিকাতে স্পষ্ট করে যেটা এসেছে যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ফোর্সের যিনি অতিরিক্ত পরিচালক কর্নেল জিয়াউল হক সম্ভবত যে এরকম বলেছিলেন যে তিনি একটা টিম নিয়ে গিয়ে সেটা ওই জায়গার 6 ফুট অংশের মাটি পরিষ্কার করে নিয়ে এসেছেন এবং তদন্তের স্বার্থে। এটা আমরা মিডিয়ার মাধ্যমে, এটা পত্রপত্রিকার মাধ্যমে কুমিল্লার অনেকগুলো পত্রিকায় এই সংবাদ দিয়ে এসেছে, কুমিল্লার কাগজ, যে এটা মাটি এনেছেন তদন্তের স্বার্থে। এখন এরপরে যখন গোয়েন্দা সংস্থা গেলেন এবং এই কথাটাই পত্রিকা এসেছে যে ওনারা বিস্ময় প্রকাশ করেছেন যে এই অংশটুকু দেখে, তাহলে সেক্ষেত্রে এটি র্যাব যেমন একটি গোয়েন্দা সংস্থা, সরকারি একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী একটি অংশ, তেমনিভাবে গোয়েন্দা সংস্থা, এটা সমস্ত মিলিয়ে তো একটা কি বলবো যে একটা শৃঙ্খলা বাহিনী। তো এখন এই যে সমন্বয়তা যদি হয়ে থাকে, সেই জায়গাটাও তো একটা মোটা দাগের একটা প্রশ্ন তৈরি করে যে এটা কিভাবে কেন হলো। তো সেই ক্ষেত্রে আমরা আবারও আমি যে কথাটি বলতে চাই, আমরা চাই যে সবাই আমরা এভাবে ভাবতে চাই যে র্যাব, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, ডিবি, পুলিশ সবাই মূলত তনু হত্যাকাণ্ডীদেরকে খুঁজে চিহ্নিত করার জন্য কাজটা করছে। জনগণের মধ্যে যে সংশয়, আমরা সংস্কৃতি মন্ত্রীরা যারা সংস্কৃতি কর্মীরা যারা রাজপথে তনুর জন্য এই বিচার হত্যাকাণ্ডের জন্য এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাইছি, আমরা চাই যে সবাই মিলে আমাদের একটা পজিটিভ অ্যান্সার আমাদের সামনে উপস্থাপন করি। আমরা এখন একটু ছোট্ট বিরতিতে যাব। আমরা ফিরে এসে সোহাগী জাহান তনুর ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে চিকিৎসক কি বলেছেন, ডক্টর কেপি সাহার কথা বলছিলেন, তার বক্তব্য আমাদের কাছে আছে।
তার কথা শুনবো এবং কুমিল্লা সিআইডির বিশেষ সুপার নাজমুল করিম খান তিনি আজ সাংবাদিকদের সবশেষ যে ডেভেলপমেন্ট সেটি জানিয়েছেন, সেই বক্তব্যগুলো শুনে আমরা আবার আলোচনায় ফিরবো। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আপ এন্ড আপ পূর্বাপর অনুষ্ঠানে ফিরে আসছি কিছুক্ষণ পরে। স্বপ্ন ছিল যেন আমার অভিনয় সবার ভালোবাসা জয় করে, প্রতিটি দেওয়ার জন্য আমার নাম ছুঁয়ে যায়। আমাকে দেখতে চাই সবার মাঝে। আমরা সেই স্বপ্ন বাঁচব। আর এই পথ চলে আমার সাথে আপন খাদিক। আমার আত্মবিশ্বাস আপন, আমার আত্মবিশ্বাসই আমার সফলতা। উচ্ছ্বাস মেতে ওঠে আশপাশ, ভালোবাসা এক ঝাঁক বুক জুড়ে মিশে অফুরন্ত ফ্রেশনেস। গায়ে থেকে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে বাংলাদেশ। এই তো সময় বাংলাদেশ, এই তো সময় বাংলাদেশ। কেউ পাশেই যেন নির্ভরতার স্পষ্ট আওয়াজ। এবার হবেই বাংলাদেশ, এই তো সময় বাংলাদেশ। এবার কি আর কথা যাবে সুপার স্পিডে বাংলাদেশ, এই তো সময় বাংলাদেশ। সুপার স্পিড, সুপার থ্রি কাভারেজ, সুপার হোয়াইট কন্টিনিউ, গ্রামীণ ফোন সুপার নেটওয়ার্ক। এই তো সময় বাংলাদেশ। সর্বোচ্চ গ্রামীণ ফোন। অ্যান্টিব্যাকটেরিয়াল জিঙ্ক মাউথওয়াশের শক্তিতে মুখের কোনায় কোনায় পরিষ্কার করতে ব্যবহার করুন ক্লোজ আপ, আর পান দুর্দান্ত ফ্রেশনেসের সাথে ঝকঝকে হাসি। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। কি দেখো তোমার চুল। দেখি চুরির জন্য ভালোবাসা হোক আরো গভীর। প্রতিটি চুরি নারী চক্রের 200 মিনিটে 15 টাকা এবং 350 মিনিটে 25 টাকা ছাড়। আরে আরে চাঁদ মামাকে দিলে বলে নামি বেড়ে যায় বাবা। বিড়ালের তো অনেক লোক, তাইও শীত লাগে না বাবা। রেডি হচ্ছি, না হলে ওর সাথে পারি কি করে বলেন? জুনিয়র হরলিক্সের 20টি ভাইটাল মাইক্রোনিউট্রিয়েন্ট ও যথাযথ ফিজিক্যাল গ্রোথ আর দিয়েছে ওর ব্রেন ডেভেলপমেন্টের ফাংশনের সহায়তা করে। রোজ জুনিয়র হরলিক্স খাচ্ছে আর শরীরে বুদ্ধিতে তার দর করে বেরোচ্ছে। পুরুষদের করা ত্বকের জন্য বিশেষভাবে তৈরি নতুন ফেয়ার এনহ্যান্সেন্ট, যা দেয় বেশি স্কিন ময়শ্চারাইজেশন, বেশি ডার্ক স্পট রিডাকশন, বেশি সান প্রোটেকশন, বেশি সোয়েট কন্ট্রোল, আরো বেশি ফেয়ারনেস। বিশ্বের 1 নম্বর ইমামে ফেয়ার এনহ্যান্সেন্ট, কারণ পুরুষদের চাই বেশি। ফ্রেঞ্চ রোজের সুরভিত ভ্রমণে যত্ন বাছাই করা প্রতিটি রোজের অনিয়ম নিয়ে আসে লাক্স অফ ডান্সিং, সেরা লাক্স পারফিউম। প্রতিদিন সুরভিত আকর্ষণ ত্বকের জন্য নতুন লাক্স। আপনারা করুন, কারণ তাপমাত্রার উত্তাপ এখন আরো বেশি। সেভেন আপ অথবা পেপসি 1 ও 2 লিটারের হলুদ ক্যাপের নিচে করতে 6969 নম্বরে SMS করুন আর প্রতিদিন 10,000 জন জিতে নিন 20 টাকার টক টাইম, প্রতিদিন একটি LED টিভি আর প্রতি ঘন্টায় একটি মোবাইল ফোন। উচ্ছ্বাস ছড়িয়ে দিন সবার মাঝে। আমরা ভাবি আমাদের উজ্জ্বলতা সময়ের সাথে হারিয়ে যায়, যা এখনো আছে তাকে ডেড স্কিন সেলসের নিচে। পয়েন্টস হোয়াইট বিউটি ফেস ওয়াশ ত্বকের ভিতরে গিয়ে ডেড সেলস সেল করে আর বের করে আনে নতুন হোয়াইট সেল। এখন আমরা আবার ফিরে পেতে পারি আমাদের উজ্জ্বলতা। এই হল ভয়ঙ্কর কাজ। 50 গ্রাম পয়েন্টস হোয়াইট বিউটি ফেস ওয়াশ কিনতে পারছেন শুধু শিশুর অবৈধ অনবন্ধিত স্কিম ব্যবহার দেশ ও জাতির জন্য বিপজ্জনক। আপনার বন্ধুর সচেতন কানেকশন বায়োমেট্রিক পদ্ধতিতে করুন রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন সফল হওয়ার পর 19 টাকা রিচার্জ করলেই পাবেন 3 GB পর্যন্ত ফ্রি ইন্টারনেট। তাই দেরি না করে এখনই আপনার এয়ারটেল কানেকশন রেজিস্ট্রেশন করুন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক।
এগুলো তো আমরা যাবো, কিন্তু এখন দেখতে আলাদা। কারণ ওরা ব্যবহার করে শুধুমাত্র একটি তেল, আর আমি ট্যাপেন অয়েল। শুধুমাত্র একটি তেল চুলে হারিয়ে যাওয়া প্রোটিন ভিটামিন ফিরিয়ে দিতে পারে, আর চুল হয়ে যায় ড্যামেজ। পুরোনো 7 লেয়ার্স ইন 1, 7টি তেল আর 7টি হার্বাল ওষুধ কমপ্লেক্সের সাথে এই তেল ড্যামেজ রিপেয়ার করে, আর চুল হয় লম্বা, ঘন আর মজবুত। পুরোনো 7 লেয়ার্স ইন 1 ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল। ফাটাফাটি করছে শহর জুড়ে, যদি থাকেন বলে তো না ফাটাফাটি। তাই ব্যবহার করুন 100% ভার্জিন ম্যাটেরিয়াল তৈরি ফুড গ্রেডের পেন্টল সামগ্রী, যা অধিক টেকসই, সহজে থাকে না, ভাঙে না। পেন্টল নিশ্চিন্ত বছর। কি বলেন ভাই, ওয়ারেন্টি নাই? কোনো কিস্তি শুনে নেবেন না? এমন এসে লাগবে না ভাই, আশ্চর্য। বাবা, সলিউশন একটাই, ট্রান্সকম ডিজিটাল। ট্রান্সকম ডিজিটালে পাচ্ছেন অরিজিনাল ওয়ারেন্টি সহ বিশ্ববিখ্যাত ব্র্যান্ড প্যানাসোনিক, ওয়ালপুল, স্যামসাং, হিটাচি ও ট্রান্সটেকের স্পিকার 12 মাস পর্যন্ত কিস্তি সুবিধা, সাথে ফ্রি হোম ডেলিভারি, ইনস্টলেশন ও সার্ভিস। আস্থা এবং নির্ভরতায় ট্রান্সকম ডিজিটাল। এগুলো তো আমরা যাবো, কিন্তু এখন দেখতে আলাদা। কারণ ওরা ব্যবহার করে শুধুমাত্র একটি তেল, আর আমি ট্যাপেন অয়েল। শুধুমাত্র একটি তেল চুলে হারিয়ে যাওয়া প্রোটিন ভিটামিন ফিরিয়ে দিতে পারে, আর চুল হয়ে যায় ড্যামেজ। পুরোনো 7 লেয়ার্স ইন 1, 7টি তেল আর 7টি হার্বাল ওষুধ কমপ্লেক্সের সাথে এই তেল ড্যামেজ রিপেয়ার করে, আর চুল হয় লম্বা, ঘন আর মজবুত। পুরোনো 7 লেয়ার্স ইন 1 ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল। ওই হাত উপরে ববি, হাত উপরে। শরীরে দুর্গন্ধের কারণ লুকিয়ে থাকা জীবাণু। নতুন লাইফবয় লেমন ফ্রেশ 10টি রোগ সৃষ্টিকারী জীবাণু ও শরীরে দুর্গন্ধের মতো সমস্যা থেকে দেয় সুরক্ষা। নতুন লাইফবয় লেমন ফ্রেশ। অবৈধ অনিবন্ধিত সিম ব্যবহার দেশ ও জাতির জন্য বিপজ্জনক। আপনার বন্ধুর সচলে এসে কানেকশন বায়োমেট্রিক পদ্ধতিতে করুন রি-রেজিস্ট্রেশন। রি-রেজিস্ট্রেশন সফল হওয়ার পর 19 টাকা রিচার্জ করলেই পাবেন 3 GB পর্যন্ত ফ্রি ইন্টারনেট। তাই দেরি না করে এখনই আপনার এয়ারটেল কানেকশন রি-রেজিস্ট্রেশন করুন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। আপনারা করুন, কারণ তাপমাত্রার উত্তাপ এখন আরো বেশি। 7 আপ অথবা পেপসি 1 ও 2 লিটারের হলুদ কাপের নিচে করতে 6969 নম্বরে SMS করুন, আর প্রতিদিন 10,000 জন জিতে নিন 20 টাকার টক টাইম, প্রতিদিন একটি LED টিভি, আর প্রতি ঘন্টায় একটি মোবাইল ফোন। উচ্ছ্বাস ছড়িয়ে দিন সবার মাঝে। শান্তি আনতে লাইফস্টাইল কিনলাম নতুন সিমটা। সকালে এক করলে সন্ধ্যায় আরেকটা, মেয়াদের যা চরম, সাথে পেলে বোনাসটা। কথা আর ইন্টারনেটের বেস্ট অফার শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেড কানেকশনে। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। কমিউনিটি শ্বশুর তাড়াতাড়ি চল, খাবার করতে হবে। আমি অল সেট। শ্যাম্পু করার কয়েক ঘন্টা পরে এলোমেলো শ্যাম্পুর পরে চলে গেল সানসিল্ক কন্ডিশনার। এতে আছে প্রিপেড টেকনোলজি, চুল রাখে আউটফিট সারাদিন সবসময়। কখন আসবে, রেডি হবে? সানসিল্ক কন্ডিশনার, থাকবে সারাদিন সবসময়। স্বপ্ন ছিল যেন আমার অভিনয় সবার ভালোবাসা জয় করে, প্রতিটি ওয়ার জন্য আমার নাম ছুঁয়ে যায়। আমাকে দেখতে চাই সবার মাঝে। আমরা সেই স্বপ্ন বাঁচতে, আর এই পথ চলে আমার সাথে আপন খাদিক। আমার আত্মবিশ্বাস আপনি টপ, আমার আত্মবিশ্বাসই আমার স্বপ্ন। দর্শক, আপান্ত পূর্বাপর অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজ কথা বলছি তনু হত্যা তদন্ত সর্বশেষ এই বিষয়ে। আপনারা যেটি বলছিলাম বিরতির আগে, যে জিজ্ঞাসাবাদ চলছে এবং সবশেষ জিজ্ঞাসাবাদ করা হয়েছে তনুর বড় ভাই নাজমুল হোসেন, 2 বান্ধবী সহ 5 জনকে। এছাড়া বৃহস্পতিবার অর্থাৎ গতকাল 5 সেনা সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পত্রপত্রিকায় আমরা দেখেছি। এবং সিআইডি থেকে বলা হয়েছে যে আরো অনেককেই জিজ্ঞাসাবাদ করা হবে। কুমিল্লা সিআইডির বিশেষ সুপার নাজমুল করিম খান তিনি কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। এছাড়া ডাক্তার কেপি সাহা, যিনি ময়নাতদন্ত সাথে ছিলেন, তিনিও কথা বলেছেন। এ দুজনের বক্তব্য যদি আমরা একটু শুনে আসি আর আলোচনায় যাবার আগে। যারা এখানে নিরাপত্তা দায়িত্বে ছিল, শহর ডিউটিতে ছিল,
তাদের সাথে ব্যাপক আলোচনা করা হয়েছে। আরো আলোচনা করা হবে, এখানে সবাইকে জিজ্ঞাসা করা যায়নি, আরো কিছু সদস্যদের আমরা আরো জিজ্ঞাসা করব। প্রথম ময়নাতদন্তকারী কর্মকর্তা তার প্রথম ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাননি এবং মৃত্যুর কারণ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে পারেনি। এই বক্তব্যটা যে কারণে চালিয়েছি সেটি হচ্ছে যে দুটি জিনিস এখানে, একটি হচ্ছে যে ধর্ষণের আলামত পায়নি, আর একটি হচ্ছে যে মৃত্যু কি কারণে হয়েছে সেটিও কিন্তু তারা বলতে পারেনি। তাহলে আসলে ময়নাতদন্তের উদ্দেশ্য কি ছিল আমি জানি না। যে ধর্ষণের আলামত পাননি এবং মৃত্যুর কারণে তারা বলতে পারছেন না, এবং যারা ধর্ষণের ফলে সবাই তার মরে যান না, অনেকে বেঁচে থাকেন সেই ক্ষত নিয়ে, এবং তাদেরকে এরপরে তারা ধর্ষিত হয়েছেন সেটি প্রমাণ করার জন্য যে কষ্টকর প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয়, অর্থাৎ তাদেরকে কাদম্বিনীর মতো মরে প্রমাণ করতে হয় যে তারা আসলে মরেননি। এই যে একটি ভয়ঙ্কর প্রক্রিয়া, এটি কেন আমরা আরো আধুনিক করতে পারছি না? কারণ আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী কিন্তু শুধুমাত্র চলতি বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেই ধর্ষণের শিকার হয়েছে তারা বলছে যে 105 জন, এবং আমরা জানি যে বেশিরভাগ ঘটনাই কিন্তু সামনে আসছে না, বেশিরভাগ ঘটনাই আড়ালে থেকে যাচ্ছে। এবং যারা সাহস করে সামনে আসছেন তাদেরকে যদি এই ধরনের হয়রানিমূলক প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয় তাহলে আসলে সামনে আসার সাহস কি থাকবে? আসলে খুব সুন্দর একটি প্রশ্ন। আপনার আইন ও সালিশ কেন্দ্র তো 2 মাসে ডেটা দিয়েছে। আমি 2015 ডেটা দেখছিলাম গত বছরে, 808 জন নারী ধর্ষণের শিকার হয়েছে, তার মধ্যে গণধর্ষণ প্রায় 200 জন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে 99 জনকে। তাহলে দেখুন যে তনুর যে বিষয়টি, যেটা আমরা শুরুতেই বলেছি যে স্পর্শকাতর জায়গায়, এখানে আমাদের মতো সাধারণ নাগরিকের প্রবেশ করা অত্যন্ত কঠিন, কেউ কোনো পারমিশন ছাড়া যেতে পারে না। এবং এই ঘটনা ঘটে যাওয়ার পরে রিক্সা চালক যারা ওখানে যাওয়া আসা করে তারা পর্যন্ত বলেছে যে তাদেরকে পাস দেওয়া আছে, সেই পাস নিয়ে তারা সকালে ঢুকে আসা যাওয়া করে বা সন্ধ্যার মধ্যে তারপরে আর তারা ঢুকতে পারে না। আসলে ক্যান্টনমেন্টের যে স্ট্রাকচার, এটা টোটালি একটু ডিফারেন্ট, এটা স্ট্রাকচারালি এনাদের ম্যানেজমেন্ট। এবং আমি বলতে চাই যে আমাদের যে সেনাবাহিনী সেটা অবশ্যই আমাদের গর্ব করার মতো, কারণ এরা খুবই ডিসিপ্লিনড একটা ইনস্টিটিউশন। তো সেখানে যখন এই ঘটনাটা ঘটে তখন আমাদের প্রশ্ন আসবে। এবং ধর্ষণ এবং ধর্ষণের পরে হত্যা, তারা দুটো কিন্তু জিনিস চলে আসে, দুটোই কিন্তু ফৌজদারি মামলার মানে ফৌজদারি অপরাধ দুটি। কিন্তু এখানে যিনি বক্তব্য দিলেন পুলিশ স্যার, উনি বলছেন যে ধর্ষণও হয়নি, মৃত্যুর কোনো কারণ ওনারা জানে না। অথচ একজন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা তার ডেড বডি দেখে বলে দিয়েছিল যে তাকে মনে হচ্ছে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বক্তব্যগুলো সাংঘর্ষিক। হ্যাঁ, প্রত্যেকটা বক্তব্যই সাংঘর্ষিক। এখন পুলিশের মধ্যেই কর্মকর্তাদের মধ্যে সাংঘর্ষিক, আবার পুলিশের সাথে র্যাবের বক্তব্য সাংঘর্ষিক, আবার সেখানে সেনাবাহিনীর সদস্যরা র্যাবে যান, আর সেনাবাহিনী তারা আইএসপিআর বলছেন যে ওনাদের উপর আস্থা রাখতে। অবশ্যই আমরা আস্থা রাখতে চাই, যদি ওনারা 5 দিন পর একটি মানে গণমাধ্যমকে ওনারা জানিয়েছেন যে ওনারা একটা বিষয়, যেদিন মারা গেল 20 মার্চ, সেদিন রাতে কিন্তু তনুর ডেড বডিটাকে সিএমএইচে রাখা হয়েছিল এবং তারা বলেছে যে এই ধরনের হত্যাকাণ্ডের বিষয়টা তারা পুলিশ থাকে। অবশ্যই সেটা আমরা